আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর এখনকার সংবাদে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। 18 বছর পর 25শে ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংবাদ সম্মেলনে জানালেন মির্জা ফখরুল। ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর। ওসমান হাদির উপর হামলায় জড়িতদের দ্রুত ধরতে প্রধান উপদেষ্টার নির্দেশ। দেশে নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা চূড়ান্ত অগ্রহণযোগ্য বলে মন্তব্য। ওসমান হাদির উপর হামলায় তারেক রহমানের দুঃখ প্রকাশ। একটি গোষ্ঠী নির্বাচন বানচালে ষড়যন্ত্রে লিপ্ত মন্তব্য। এবং নির্বাচনী প্রার্থী গুলিবিদ্ধ হওয়ার পর রাজধানী জুড়ে নিরাপত্তার জোরদার। বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ, র্যাব ও সেনা সদস্য মোতায়েন। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে বিস্তারিত আয়োজন। ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি রাজধানী বিজয়নগরে গুলিবিদ্ধ হয়ে লাইফ সাপোর্টে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। তার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানতে আমরা এখন কথা বলছি আমাদের রিপোর্টার পরাগ আজিমের সাথে। থাকবো ইনশাআল্লাহ। ওসমান হাদির জন্য আমরা সবাই দোয়া করব, আল্লাহ যাতে তাকে হায়াতে তাইয়্যিবা নসিব করেন এবং ঢাকা 8 আসনের সংসদ সদস্য হিসেবে যাতে আপনার হয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হয়ে কথা বলতে পারে, আল্লাহ তাকে যেন সেই তৌফিক দান করেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সবার কাছে দোয়া চাই। আমি আব্দুল্লাহ জাবের, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। ওসমান হাদির সর্বশেষ অবস্থা আমরা ডাক্তারদের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি। ডাক্তাররা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং ডাক্তাররা বলেছেন যে আমরা সাধারণত এই হসপিটালে এমন কোনো সুযোগ সুবিধা বাকি রাখি নাই যেইটা আমরা ওসমান হাদির জন্য নিশ্চিত করব না। আমরা যত ধরনের সুযোগ, যত ধরনের চিকিৎসা আছে, আমরা ওসমান হাদির ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করছি এবং আমরা শুধুমাত্র এখানে চিকিৎসক হিসেবে ওসমান হাদির সেবা করছি না। আমরা মনে করছি ওসমান হাদি বাংলাদেশের কণ্ঠস্বর, ওসমান হাদি আমাদের ছোট ভাই, সুতরাং ওকে বাঁচিয়ে রাখাই আমাদের কর্তব্য, আল্লাহ তাআলার ইচ্ছা ইনশাআল্লাহ। সুতরাং আমরা সবাই ধৈর্য ধারণ করব। সকলের কাছে আমরা সবাই দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানী এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। পরিবারের সিদ্ধান্তে তাকে এই হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সায়েদুর রহমান। ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহিদ রায়হান জানিয়েছেন, মগজ ক্ষতিগ্রস্ত হওয়ায় ওসমান হাদি বর্তমানে খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট রোড এলাকায় নির্বাচনী প্রচারের সময় ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আশঙ্কাজনক অবস্থায় হাদিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। অস্ত্রোপচারও করেন চিকিৎসকরা। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে চিকিৎসকরা জানান ওসমান হাদি খুবই ক্রিটিক্যাল অবস্থায় বেঁচে আছেন এবং ব্রেন স্টিম মগজের যে কাণ্ড, সেই কাণ্ডের পাশ দিয়ে বুলেটটা বের হয়ে গেছে, কাণ্ডেরও ইনজুরি হয়েছে। এখন ওনাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ওনাকে আমরা বাঁচিয়ে রাখছি। তবে আসার কথা যেটা, যে সাইন অফ লাইফ যেটা বলে, জীবনের চিহ্ন, এটা ওনার ভেতরে এখনো আছে। যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন আমরা বলবো এটা খুবই ক্রিটিক্যাল এই অবস্থায়।
কনজারভেটিভ, মানে কোনো ধরনের কোনো ইন্টারভেনশন করা হবে বলে আমরা মনে করছি না। আগামী 72 ঘন্টায় এটা খুবই ক্রিটিক্যাল। মানে এই অবস্থায় ব্লাড দিয়ে এবং এই যে ফ্ল্যাকচুয়েটিং ডাইনামিক অবস্থাতে আমরা কোনো রকমভাবেই কোনো স্টেটমেন্ট পরিষ্কার দেওয়া কঠিন। দুপুর 2:25 মোটরসাইকেলে দুজন এসে তার মাথায় গুলি করে চলে যাওয়ার পর ওসমান হাদির সঙ্গে থাকা কর্মীরা তাকে 2:35 ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এরপরই ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা খবর পেয়ে ছুটে আসে হাসপাতালে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার দাবি করেন তারা। ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে গুলিস্তানে কারা চাঁদাবাজি করে তারা হাদিকে গুলি করছে, এবং মতিঝিলে কারা চাঁদাবাজি করে তারা হাদিকে গুলি করছে। যে ওসমান হাদিকে গুলিটা করেছে তাকে অবশ্যই আইনের আশ্রয়ে আনতে হবে, আর যদি না আনে তাহলে প্রয়োজনে আবার আমরা জুলাইয়ের মতন আবার আন্দোলনে নামবো ইনশাআল্লাহ। হাসপাতালের নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েন করা হয়। হাদিকে দেখতে হাসপাতালে যান বিএনপি, জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বৃহৎ কোন ষড়যন্ত্রের একটা অংশ, ছোট্ট অংশ, তো এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদেরকে বিচারের হাতে আনা দরকার এবং বের করা দরকার কারা কি উদ্দেশ্যে এগুলিটা করলো। আমরা এই ঘটনায় স্তম্ভিত, আমরা এই ঘটনায় বিস্মিত এবং ক্ষুব্ধ। এই ঘটনা যে সমস্ত কাপুরুষরা ঘটিয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই, এবং আমরা চাই অবিলম্বে কাপুরুষদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হোক। এই ধরনের নৃশংসতা, এই ধরনের টার্গেট কিলিং বহুদিন পরে বাংলাদেশে এটা আবার ফিরে এসেছে, এবং এটা কারা ফিরিয়ে আনতে চায়, কারা এই ধরনের হত্যাকাণ্ডের উস্কানি দিচ্ছে বিভিন্নভাবে, এটা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমাদের কাছে মনে হচ্ছে না। এটা পুরো বাংলাদেশকে অস্থিতিশীল করার যে অপচেষ্টা 5ই আগস্টের পর থেকে শুরু হয়েছিল এবং বারবার ছাত্র জনতা যা প্রতিরোধ করেছে, সেই একটি ঘটনার এটা একটা ধারাবাহিকতা। লাইফ সাপোর্টে থাকা ওসমান হাদিকে সন্ধ্যা 7:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে হাদির চিকিৎসা চলছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। রাজধানী বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা 8 আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আহত ওসমান হাদি সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন। ঢাকা 8 আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে রাজধানী বিজয়নগর এলাকায় গুলি করে দ্রুত মোটর সাইকেলে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় হাদিকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। ওসমান হাদির উপর হামলার গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, দেশ অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে। একটি গোষ্ঠী আগামী নির্বাচন বানচালে ষড়যন্ত্রে লিপ্ত। ঘটনার জন্য তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমাদের উচিত হবে সারা বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে যত মানুষ আছে প্রত্যেকটি মানুষের উচিত হবে এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানানোর। বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন সংগঠনের সদস্যরা হুমকি দিয়েছে প্রকাশ্যে যে প্রত্যাশিত নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে, সে নির্বাচনকে তারা হতে দেবে না, বাধাগ্রস্ত করবে, প্রকাশ্যে হুমকি দিয়েছে। একটি দল, গোষ্ঠী বা কিছু ব্যক্তি এই দেশকে, দেশের মানুষের শান্তি, স্থিতিশীলতা বিনষ্টের জন্য উঠে পড়ে লেগেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা 8 আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করেছে সরকার। রাজধানীর বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তাফহিমুল ইসলামের রিপোর্টে বিস্তারিত।
রাজধানীর বিভিন্ন স্থানে টহল দিচ্ছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং র্যাব সদস্যরাও মাঠে রয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা ৮ আসনে স্বতন্ত্র হিসেবে প্রার্থিতা ঘোষণা করা শরীফ ওসমান হাদী বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে সরকার। ঘটনায় জড়িতদের ধরতে ও নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সবকিছুই করা হবে বলছে পুলিশ। চেকপোস্ট তো বসছেই, আরো চেকপোস্ট বসবে। আমাদের সিকিউরিটি মেজার্স যা নেওয়ার আমরা সেটা নিচ্ছি। প্রার্থী যারা বা যারা, এদের তো এখনো প্রচারণা শুরু হয়নি, বাট ইভেন দেন কারো স্পেসিফিক থ্রেট থাকলে সেটা আমাদেরকে জানাইলে আমরা হয়তো ব্যবস্থা নিব তাদের জন্য। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা, বিজয়নগর, কাকরাইল, মতিঝিল, পল্টন ও শাহবাগ সহ রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবারে জাতীয় সংসদ নির্বাচন 2026। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা দেশের স্থিতিশীলতা ও শান্তি চায় না তারা নানাভাবে ষড়যন্ত্র করছে। সন্ধ্যায় রাজধানী খামারবাড়িতে এক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়াল বক্তব্যে তিনি বলেন, দেশ একটি কঠিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আগামী নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র থেকে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। আক্তার হোসেনের রিপোর্ট। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির ৬ষ্ঠ দিনের সমাপনী অধিবেশনে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৩১ দফার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গঠনে বিএনপির পরিকল্পনা ও অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ বিএনপির নতুন চিন্তাগুলো ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন তারেক রহমান। আমাদের এই পরিকল্পনাগুলো, যেই 8টি পরিকল্পনা তোমাদের সামনে দিয়েছি, সেটি খাল খনক হোক, বৃক্ষরোপণ হোক, হেলথ কেয়ার হোক, কর্মসংস্থান হোক, ফ্যামিলি কার্ড হোক, কৃষক কার্ড হোক, প্রত্যেকটি বিষয়ে আমরা তখনই সফল হতে পারবো যখন তোমাদের মতন সন্তানেরা এগিয়ে আসবে, বেরিয়ে আসবে ঘর থেকে এবং এসে অন্য অন্য প্রত্যেকটি দুয়ারে গিয়ে নক করবে, প্রত্যেকটি দুয়ারে নক করবে এবং বলবে, এই আমাদের পরিকল্পনা, এই আমরা করতে চাই, আমাদেরকে সহযোগিতা করুন, আমাদেরকে সমর্থন দিন। কোনো ষড়যন্ত্রই যেন নির্বাচনে বাধা সৃষ্টি করতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। যারা ষড়যন্ত্র করছে তারা তাহলে আরো সুযোগ পেয়ে যাবে। এই ষড়যন্ত্র বন্ধ করতে পারে এই দেশের মানুষ, এই ষড়যন্ত্র বন্ধ দমিয়ে দিতে পারে, রুখে দিতে পারে গণতান্ত্রিক প্র্যাকটিস তথা গণতন্ত্র, এবং সেটাতে সবচেয়ে বেশি সাহায্য করতে পারো, সবচেয়ে বেশি মাঠে থেকে অবদান রাখতে পারো তোমরা যারা বিএনপির সন্তান, তোমরা যারা বিএনপির সদস্য। এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর উপর সন্ত্রাসী হামলার নিন্দা ও ঘৃণা জানান তারেক রহমান। আজকে আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে ঢাকা 10 আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ উপলক্ষে শুক্রবার বিজয় র্যালিতে প্রস্তুতিকালে খবর পান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আসিফ জানান, এটি বিজয় মিছিল নয়, প্রতিবাদ মিছিল। শুক্রবার বিকেলে ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান ও হাজারীবাগ অঞ্চলের জনগণের অংশগ্রহণে এই মিছিল হয়। জাতীয় নির্বাচনে তফসিলের পরপরই এরকম ঘটনা অশনি সংকেত উল্লেখ করে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তিনি। আজকে সেই জুলাই গণঅভ্যুত্থানের হিরোদেরকে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হচ্ছে। অনেকেই বলেছেন, আজকে যদি আমরা আমাদের কর্মসূচি করি তাহলে আমার উপরেও টার্গেট কিলিং এর চেষ্টা করা হতে পারে। আমি তাদেরকে বলেছি, হাদী ভাইয়ের উপর হামলার পর আমাদের বিজয় র্যালি আর বিজয় র্যালি থাকবে না, এটা জ্বলন্ত বিক্ষোভে পরিণত হবে। চট্টগ্রামে শিশু কিশোরদের মানসিক বিকাশে সৃষ্টিশীল প্রতিষ্ঠান ফুলকির 50 পদার্পণে 5 শতাধিক শিশু কিশোর নিয়ে খুদেদের ম্যারাথন আয়োজন করে। সিআরপি সংলগ্ন পাহাড় ও সড়কে অনুষ্ঠিত হয় এই ক্রীড়াযজ্ঞ।
জাতীয় সঙ্গীত ও বেলুন ফেস্টুন উড়িয়ে ব্যতিক্রম ধর্মীয় আয়োজনের উদ্বোধন করেন এভারেস্ট জয়ী পর্বতারোহী বাবর আলী। এ সময় উপস্থিত ছিলেন ফুলকি ট্রাস্টের সভাপতি, কবি ও সাংবাদিক আবুল মোমেন ও সর্বাধ্যক্ষা শিলা মোমেন। বয়স অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে ছেলে ও মেয়ে মিলিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বর্ণময় সেনগুপ্ত, নুসরাত জাহান ইমা ও মোহাম্মদ আরহাম হোসেন, মানহাজ আফরিন, রাজদীপ চক্রবর্তী ও নাজিয়া কাউসার। এছাড়াও অংশ নেয়া সকলকে মেডেল ও সনদ প্রদান করা হয়। এবারে অন্যান্য সংবাদ। প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, পতিত স্বৈরাচার যতই চেষ্টা করুক না কেন সরকার অংশগ্রহণমূলক, আনন্দমুখর ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে জাতিকে উপহার দেবে। পৃথিবীর কোনো শক্তি নেই যে এই নির্বাচনকে বাধাগ্রস্ত বা প্রতিরোধ করতে পারে। বেলা 11:30টায় শরীয়তপুরে নড়িয়া উপজেলা পরিদর্শন ও সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, গত 15 বছর দেশের মানুষ একটা ভালো নির্বাচন পায়নি, তাই মানুষ একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে। দর্শক, সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আর বিরতির পরে দেখবেন সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতের মাঝেই থাইল্যান্ডের পার্লামেন্ট ভেঙে দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী। 7 দিনের মধ্যে নতুন নির্বাচন। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। দীর্ঘ 18 বছর পর 25শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী 25শে ডিসেম্বর ঢাকায় পৌঁছাবেন। দলের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হচ্ছে। আক্তার হোসেনের রিপোর্ট। অবশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লাখো কোটি কর্মী সমর্থকের দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে। নানা জল্পনার পর এলো সেই চূড়ান্ত ও দাপ্তরিক ঘোষণা। জানা গেল তারেক রহমান দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ। রাত 9:30টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সিনিয়র নেতাদের নিয়ে সংবাদ সম্মেলনে আসেন দলের মহাসচিব। ঘোষণা দেন, আগামী 25শে ডিসেম্বর বৃহস্পতিবার ঢাকার মাটিতে পা রাখবেন তারেক রহমান। আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের কোটি কোটি মানুষের সবচেয়ে প্রিয় মানুষ, যিনি দীর্ঘ প্রায় 18 বছর ধরে নির্বাসিত অবস্থায় রয়েছেন বিদেশে, আমাদের সেই সংগ্রামী নেতা, এই দেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ জনাব তারেক রহমান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আগামী 25শে ডিসেম্বর, আমি আবার রিপিট করছি যে আগামী 25শে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। মির্জা ফখরুল বলেন, দেশে গণতন্ত্রের পথে যেসব বাধা সৃষ্টি হয়েছে, তারেক রহমান দেশে ফেরার সঙ্গে সঙ্গে তা দূর হয়ে যাবে। গণতন্ত্র উত্তরণের পথে যে সমস্ত বাধাগুলো সৃষ্টি হয়েছিল, আমরা মনে করি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশে এসে পৌঁছলে সেই সমস্ত বাধা দূর হয়ে যাবে। 2007 সালে 1/11 পট পরিবর্তনের পর গ্রেফতার হন তারেক রহমান। এরপর 2008 সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান তিনি। এরপর থেকে সেখানেই আছেন তিনি। দীর্ঘ প্রবাস জীবনে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত হন তারেক রহমান। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে তার বিরুদ্ধে হওয়া বিভিন্ন মামলার সাজার রায় বাতিল এবং 32টি মামলার নিষ্পত্তি হয়। এরপর থেকে তার দেশে ফেরার বিষয়টি আলোচনায় আসে। প্রায় বছর খানেক ধরেই একাধিকবার গণমাধ্যমে খবর হয়েছিল তার দেশে ফেরার বিষয়ে। তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংকটে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি জোরালোভাবে আলোচনায় আসে। অবশেষে দলের পক্ষ থেকে সুনির্দিষ্ট দিন তারিখ জানানো হলো শুক্রবার রাতে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে গণতান্ত্রিক উত্তরণে অনেক আশঙ্কা কেটে যাবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। বর্ণাঢ্য আয়োজনে তারেক রহমানকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেই থাইল্যান্ডের পার্লামেন্ট ভেঙে দিলেন দেশটির প্রধানমন্ত্রী অনুটিন।
রাজা মহাভাজিরালঙ্কর্ণ অনুমোদন দেওয়ার পর রাজকীয় গেজেট প্রকাশের মধ্য দিয়ে সিদ্ধান্তটি কার্যকর করা হলো। এর ফলে আগামী ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে নতুন নির্বাচন হবে। এই সময়ে অনুটিন সীমিত ক্ষমতায় তত্ত্বাবধায়ক সরকার পরিচালনা করবেন। অবশ্য অনুটিন মাত্র ৩ মাস আগেই থাই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। সংসদ এমন সময় ভেঙে দেয়া হলো যখন থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে দীর্ঘদিনের সীমান্ত বিরোধকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে বড় ধরনের সংঘর্ষ চলছে। সম্প্রতি ল্যান্ডমাইন বিস্ফোরণ ও সংঘাতে উভয় দেশের সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। সীমান্তবর্তী এলাকায় হাজার হাজার বাসিন্দা তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। রাজধানী ধানমন্ডি গ্যালারি সমকালে শুরু হয়েছে শিল্পী ফারুক জামালের একক ছাপচিত্র প্রদর্শনী। শিল্পী আলাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বরেণ্য শিল্পী আব্দুল মান্নান। সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন সেখানে। প্রদর্শনীতে শিল্পীর 50টি শিল্প কর্মস্থান পেয়েছে। প্রদর্শনী আগামী 18 ডিসেম্বর পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। এবারে কৃষি সংবাদ। পুষ্টিগুণে ভরপুর ফসল মাশরুম, যার সম্ভাবনা কাজে লাগাতে দেশে দীর্ঘদিন ধরেই চলছে সম্প্রসারণ কার্যক্রম। ইতোমধ্যে অসংখ্য তরুণ তরুণী মাশরুম চাষ করে গড়ে তুলেছেন সফলতার দৃষ্টান্ত। সেই ধারাবাহিকতায় এবার নতুন সম্ভাবনার সৃষ্টি করেছেন নড়াইলের এক তরুণ কৃষক। নিজের পরিশ্রমে সফল হওয়ার পাশাপাশি উদ্বুদ্ধ করছেন এলাকার অন্যান্যদেরও। বিস্তারিত জানাচ্ছেন নড়াইল প্রতিনিধি নন্দিতা বোস। নড়াইল সদর উপজেলার আলোকদিয়া গ্রাম। এখানকার তরুণ উদ্যোক্তা অসিত বসু চাষ করছেন পুষ্টিগুণের সমৃদ্ধ মাশরুম। চলতি বছরে প্রশিক্ষণ নিয়ে শুরু করেন ওয়েস্টার্ন জাতের মাশরুম চাষ। শুরুটা ছিল ছোট আকারে, তবে পরিশ্রমের সুবাদে এখন খামারের পরিবেশ বেশ বড় হয়েছে, উৎপাদনও মিলেছে আশানুরূপ। মাশরুম চাষের পাশাপাশি তিনি এখন করছেন মাশরুম দিয়ে নানা ধরনের খাবার। এতে তার আয় বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ। আমার পারিবারিক চাহিদা প্রতিবেশীরা কম বেশি যারা আছে সহৃদয় ব্যক্তি এরাও নিচ্ছে, এদেরকে উৎসাহিত করছি। আমি পরিবারের চাহিদা মিটিয়ে আমি এখন নড়াইলে বিভিন্ন প্রান্তে বিভিন্ন অফিস আদালতে আমি এখন মাশরুম দিচ্ছি। তার এই সফলতা অনুপ্রাণিত করেছে এলাকার আরও তরুণ উদ্যোক্তাকে। আমরা প্রদর্শনী আকারে না পেলেও আমরা নিজস্ব অর্থায়নে আমরা এই জিনিস উদ্বুদ্ধ হয়ে এর চাষ ব্যাপক হারে বিস্তারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং শরীরে উপকারিতা আছে। এটা আমি কি করতে আমটামের দেখতে এবং অন্য দিকতে আমি উপকারিতা পাইছি। আমাদের এখানে মাশরুম চাষ করার উদ্বুদ্ধ নিচ্ছি আমরা। সীমিত জায়গায় কম খরচে দ্রুত ফলন পাওয়া এবং উচ্চ পুষ্টিমূল্যের কারণে মাশরুম চাষে আশাবাদী স্থানীয় কৃষি বিভাগও। বাড়িতে অল্প জায়গায় অব্যবহৃত জায়গাগুলো কাজে লাগে তারা মাশরুম চাষ করতে আগ্রহী হচ্ছে এবং আমরা সবসময় কৃষক সহ যারা উদ্যোক্তা হতে চান তাদের পাশে রয়েছি, তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি, প্রশিক্ষণ দিচ্ছি যেন তারা এই মাশরুম চাষের মতো স্বল্প ব্যয় স্বল্প পুঁজিতে তারা আর্থিকভাবে লাভবান হতে পারে। অসিত বসুরের সাফল্যের গল্প গ্রামীণ অর্থনীতিতে এনে দিয়েছে নতুন সম্ভাবনার বার্তা। নড়াইল থেকে নন্দিতা বোস, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। বাগেরহাটের ফকিরহাটে প্রায় 500 বছরের পুরনো পাতাল জোড়া শিব মন্দিরের রহস্যময় সুড়ঙ্গ আর গুপ্তধনের গল্প ঘিরে রাতের আধারে অবৈধ খনন করছে একটি চক্র। এতে ঝুঁকিতে পড়েছে ঐতিহাসিক স্থাপনাটি। শিব মন্দিরের রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা প্রশাসন। সংবাদদাতাদের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। চারদিকে গাছপালা, ঝোপ জঙ্গল ও গুল্মের ভেতর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পুরনো জোড়া শিব মন্দিরের ধ্বংসাবশেষ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজঙ্গ গ্রামে ভগ্নদশায় দাঁড়িয়ে থাকা চুনসুরকি ও পোড়ামাটির তৈরি জোড়া শিব মন্দির দুটি ইতিহাসের সাক্ষী। খসে পড়া দেয়াল, ফাটলের ভেতর গজানো গাছপালা আর জঙ্গল ঘেরা এই মন্দির ঘিরে রয়েছে নানা কল্পকাহিনী। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পঞ্চদশ শতকে এক সাধু ব্রাহ্মণের স্মৃতিতে
একদল ডাকাত এই পাতাল শিব মন্দির প্রতিষ্ঠা করেন। সেই থেকে ধারণা মন্দিরে রয়েছে গুপ্তধন। সে আশায় রাতের আধারে মন্দিরের পাতালগামী সিঁড়ি খনন শুরু করে একটি চক্র। ওইখানে আমরা পূজা অর্চনা করতে পারি না, ওইটা এখনো পূজা অর্চনার মতন সেই পরিবেশটা নাই। গুপ্তধনের আশায় বা অন্যান্য দুষ্প্রাপ্য মূল্যবান জিনিসের আশায় ওই মন্দিরটি খনন করছে। আমাদের এই মন্দিরটি সংস্কারের মাধ্যমে মন্দিরটি পুনরায় পূজার্চনার উপযোগী করুন। মন্দিরের অন্ধকার সুড়ঙ্গের ভেতর থেকে শাবল, কোদাল, ঝুড়ি, বালতিসহ খনন কাজে ব্যবহার করা বিভিন্ন যন্ত্র উদ্ধার করেছে স্থানীয়রা। 20-25 ফুট ভিতরে প্রায় চলে গেছে গর্ত করে, এবং ভিতরে গিয়েও তারা ভাঙাচোরা করছে। ভাঙাচোরা করে পরবর্তীতে বিভিন্ন ঝামেলার কারণে আপাতত কাজ বন্ধ আছে, মানে তারা কিছু করছে না, এখন এই অবস্থায় আছে। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। প্রত্নতত্ত্ব অধিদপ্তরে যিনি তত্ত্বাবধায়ক আছেন তার সাথে কথাও বলেছি, ওনারা বোধহয় জরিপ করেছেন। তো এই সময় এই জায়গাটা ওনারা চিনেছেন, কথা যখন বলেছি তো ওনারা এখানে আসবেন, সরজমিনে এসে ব্যবস্থা নেবেন। অপরাধীদের শনাক্ত সহ ইতিহাসের সাক্ষী পাতালজোড়া শিব মন্দির রক্ষায় নিরাপত্তা জোরদার এবং সংরক্ষণে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে আইএবি বেল্ড এক্সপো 2025। এবারের এই আয়োজনে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আকিজ বশির গ্রুপ তাদের সর্বাধুনিক প্রযুক্তির আকিজ বশির গ্লাসের প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনীটি প্রতিষ্ঠানটি উপস্থাপন করেছে আধুনিক স্থাপত্য এবং নির্মাণের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন সমাধান, যা উন্নত নকশি ভাবনাকে সমর্থন করে এবং কাঠামোগত শক্তি, নিরাপত্তা ও স্থায়িত্ব নিশ্চিত করে। এছাড়াও প্রদর্শনীতে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎমুখী উদ্ভাবন এবং পরিকল্পনার দিক নির্দেশনা তুলে ধরা হচ্ছে, যা আধুনিক নির্মাণ ও স্থাপত্য ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করতে সহায়তা করবে। প্রিয় দর্শক, সংবাদের পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি, আর বিরতির পরে দেখবেন রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে নিহত শিশু সাজিদের দাফন সম্পন্ন। গর্ত অরক্ষিত রাখার অভিযোগ পেলে মামলা নেবে পুলিশ। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে নিহত 2 বছরের শিশু সাজিদের দাফন হয়েছে, তবে এই মৃত্যুর ঘটনায় কোনো মামলা হয়নি। পুলিশ বলছে গভীর গর্ত অরক্ষিত অবস্থায় রাখার ঘটনার অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। রাজশাহী থেকে আবু সালে মোহাম্মদ ফাত্তার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। শুক্রবার সকাল 10:30টার দিকে নেককিরি কবরস্থানের সামনে ফাঁকা মাঠে জানাজার হয় গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের রাকিব উদ্দিনের 2 বছরের শিশু সন্তান সাজিদের। মরদেহ মাঠে নেওয়া হলে সৃষ্টি হয় শোকাবহ পরিবেশের। দেশবাসী আমার জন্য দোয়া করেছে আজ 2-3 দিন ধরে। ইনশাআল্লাহ আমি সবার কাছে, সবার প্রতি খুব কৃতজ্ঞ। আবারও দোয়া চাই যাতে সবাই, দেশবাসী সবাই যাতে আমার ছেলের জন্য দোয়া করে। সাজিদের মৃত্যুর ঘটনায় এলাকাবাসী ও সাজিদের পরিবারের পক্ষ থেকে দোয়া ও বিচার চাওয়া হচ্ছে। আমার যেটা যাওয়ার সেটা তো চলেই গেছে, আমি আবার কি বলবো, আমি কিছু বলতে পারবো না। ওই কোচির যদি আজকে ওই বোরিংটা যদি না করতো, তাহলে আমার বাচ্চাটা বা নাতিটা ওর মধ্যে পড়তো না। পর্যাপ্ত না হলে ঘিরে রাখতো, বন্ধ করে রাখতো, সে কিচ্ছুই করেনি, ওইভাবে ফাঁকা। 24 সালের বোরিং 1 বছর থেকে ওইভাবে পড়ে আছে। আমি আমার কাজের জন্য একটা জিনিস করেছি, দুর্ঘটনামূলক একটা জিনিস হতেই পারে, সেই জিনিসটার তো একটা উদ্যোগ নিতে হবে। গভীর নলকূপের গর্ত করে রাখা ব্যক্তির বিরুদ্ধে বা মৃত্যু নিয়ে কোনো মামলা হয়েছে কিনা জানতে চাইলে তানোর থানার ওসি জানান, এখন পর্যন্ত কোনো মামলা করেননি। গভীর নলকূপে গর্ত করে রাখার ব্যাপারে কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। সাজিদকে আমরা ফায়ার সার্ভিস এবং আমাদের পুলিশ বাহিনীর সহায়তায় আমরা তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসার পরে ডাক্তার মৃত ঘোষণা করে। এই সংক্রান্তে আমাদের কাছে এখন কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, সাজিদের মৃত্যুর বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে সহায়তা করা হলেও মৃত্যুর ঘটনায় আইনি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আল মুকসিদ, চ্যানেল আই।
আসন্ন সংসদ নির্বাচনে দলীয় ইশতেহার তৈরিতে অনলাইনে জনমত নেওয়ার ঘোষণা দিয়েছে জামাত ইসলামী। ইতোমধ্যে জনতার ইশতেহার শীর্ষক একটি অনলাইন প্ল্যাটফর্ম উদ্বোধন করেছে দলটি। ওই প্ল্যাটফর্মে মতামত দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে জামাতের আমির বলেন, জনগণের মতামতের ভিত্তিতেই তৈরি হবে জামাতের নির্বাচনী ইশতেহার। সংবাদের পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি। বিরতির পরে দেখবেন 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট 3 দিনে শেষ করল নিউজিল্যান্ড। সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে 9 উইকেটে হারিয়ে সিরিজে 1-0 এগিয়ে স্বাগতিকরা। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। ঢাকার স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলির ঘটনায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন যাতে না হতে পারে সেজন্য অনেক ষড়যন্ত্র আগেও হয়েছে, এখনও হচ্ছে, কিন্তু নির্বাচন 12 ফেব্রুয়ারিতেই হবে। কেউ নির্বাচন ঠেকাতে পারবে না। চট্টগ্রামে নিজ বাসভবনে কর্মী সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি আরও বলেন, তারেক রহমান খুব দ্রুত দেশে ফিরবেন এবং দেশে এসে তিনি নিজের মনোনয়নপত্র জমা দেবেন। এই নির্বাচন না হওয়ার জন্য এতদিন ষড়যন্ত্র চলছে, এটা অব্যাহত থাকবে। বাংলাদেশের মানুষ প্রতিহত করবে। 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের নির্বাচিত সংসদ হবে, নির্বাচিত সরকার হবে। যেই সরকার, যেই সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ঢাকার পূর্ব রাজারবাজার নাজরিন স্কুল অ্যান্ড কলেজে দোয়া এবং মোনাজাত হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান 1 নম্বর সদস্য সাবেক কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ারের উদ্যোগে আসরে নামাজের পর এই কর্মসূচি পালন করা হয়। দোয়া মাহফিলে ঢাকা 12 আসনের বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। জাতীয় নির্বাচনের জন্য 12টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল জনতার দল। শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম তুলে ধরে জনতার দল সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঢাকা, গোপালগঞ্জ, সিরাজগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন আসনে প্রার্থী ঘোষণা করে জনতার দল। শাহীন শিক্ষা পরিবারের প্রথম প্রজন্মের শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানে স্মৃতি মিলন অনুষ্ঠিত হয়েছে। উত্তরায় শাহীন শিক্ষা পরিবারের কর্পোরেট কার্যালয়ে দিনব্যাপী আয়োজনে 2 যুগ পর প্রায় 100 প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানে সভাপতি বক্তব্যে শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মাসুদুল হামিন শাহীন প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে পুরনো সহপাঠীরা গল্প আড্ডায় শিক্ষা জীবনের স্মৃতিচারণ করেন। ময়মনসিংহ 9 দিনব্যাপী বিভাগীয় বইমেলার উদ্বোধন হয়েছে। নগরীর টাউন হল প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব এম.এ. কামাল চৌধুরী। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাজ শাম্মী। এ সময় ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমান, জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক আফসানা বেগম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপপরিচালক খালিদ হোসেন উপস্থিত ছিলেন। বইমেলা চলবে 20 ডিসেম্বর পর্যন্ত। রাজধানী মিরপুরে বিডিএলজি ভবনসমূহে বসবাসরত বৈধ বরাদ্দধারী 576টি পরিবারকে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন করেছে স্টাফ কোয়ার্টার কর্মচারী কল্যাণ সমিতি। রাজধানীর কাফরুল থানার সামনে আয়োজিত মানববন্ধনে ভুক্তভোগী পরিবারগুলো জানায়, কোনো লিখিত নোটিশ ছাড়াই ভবনগুলো পরিত্যক্ত ঘোষণা করে পানি, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। সমিতি জানায়, বিভিন্ন সরকারি সিদ্ধান্তে আদালতে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও হঠাৎ লাইন বিচ্ছিন্নের উদ্যোগ মানবতা বিরোধী। বরাদ্দধারীরা দ্রুত স্থায়ী সমাধান চেয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। দর্শক, এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 18 বছর পর 25 ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংবাদ সম্মেলনে জানালেন মির্জা ফখরুল। ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর। ওসমান হাদির উপর হামলায় জড়িতদের দ্রুত ধরতে প্রধান উপদেষ্টার নির্দেশ। দেশে নির্বাচনী পরিবেশ এমন সহিংস হামলা চূড়ান্ত অগ্রহণযোগ্য বলে মন্তব্য।
ওসমান হাদির উপর হামলায় তারেক রহমানের দুঃখ প্রকাশ, একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত মন্তব্য। এবং নির্বাচনী প্রার্থী গুলিবিদ্ধ হওয়ার পর রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার, বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ, র্যাব ও সেনা সদস্য মোতায়েন। প্রিয় দর্শক, এছাড়াও চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com-এ, যুক্ত থাকবেন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ চ্যানেলের সংবাদের সাথে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।